নমস্কার বন্ধুরা, গল্প শুনতে কে না ভালোবাসে, আর আমরা গল্প শোনাতে ভালোবাসি। আজ নিশিরোমাঞ্চে আপনাদের জন্য গজেন্দ্র কুমার মিত্রের অলৌকিক কাহিনী সমগ্র থেকে নজর। আর হ্যাঁ বন্ধুরা, এরকম আরও নতুন নতুন গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটিকে। শুরু হচ্ছে আজকের গল্প নজর। খুব একটা বেশি দিনের কথা নয়, গত মহাযুদ্ধের আমল সেটা। দেশ ভাগ হওয়ার ঠিক আগেই এ কাহিনীর শেষ। যে শিশুর কথা বলছি সে আজ পূর্ণ যুবক, পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকেছে। ঘটনাটাও 16 আনাই প্রায় সত্য, শুধু নামধামগুলো পাল্টানো হয়েছে, পাল্টানো উচিত বলে। কার্যকারণটা প্রথমে কেউ অত ধরতে পারেনি। সে তান্ত্রিক এসে না বললে আজও বোধহয় কেউ পারত না। পূর্ববঙ্গের বাড়ি সম্বন্ধে যাদের ধারণা আছে তারাই জানে। পাঁচিল ঘেরা ঘন সম্বন্ধ বাড়ি ওদিকে বড় একটা হতো না। কোঠা বাড়ির কথা আলাদা, যাদের মাটির ঘর। অনেক সম্পন্ন ব্যক্তিও মাটির ঘরে থাকতেন, কেউ বা বন্যার জন্য বাধ্য হয়ে থাকতেন। ছিটে বাঁশের দেওয়ালে মাটি ধরানো, কোথাও বা এমনি বাঁশের ফ্রেমে সাধারণ মাটির দেওয়াল, কোথাও বা ছিটে বেড়া, শুধু মাটি নেই। অনেক জায়গা নিয়ে তাদের ভিটে গড়ে উঠত, খেয়াল খুশি মতো ছড়ানো। দাওয়া উঁচু, বড় বড় ঘর, একটা বা একজোড়া এক জায়গায়। রান্নাঘরও তাই, ছাড়া ছাড়া, গায়ে লাগানো নয় কোনোটা কোনোটার সঙ্গে। পাঁচিলের বালাই নেই, শুধু বসবাসের ঘরগুলোর সংলগ্ন জমিটা নিকোনো সাফ করা থাকতো। ঘাস বা আগাছা জন্মাতে দেওয়া হতো না, সেটাকেই উঠোন বলতো। শহর বা বড় শহরের উপকণ্ঠে যারা থাকেন, উঠোন বলতে তারা যা বোঝেন এ তার ধারে কাছেও যায় না। আসলে এটাকে উঠোন বলা যায় না, চলন বা চলাচলের রাস্তা বলাও যায়। রাস্তা হিসাবে একটু চওড়া, এই যা। কারণ এরই একটা অংশ নির্বাধায় পুকুর পর্যন্ত চলে গেছে। গৃহবিশেষে একাধিক পুকুর, কোনোটা বা গেছে পেছনে সুপুরি নারকেল বাগান পর্যন্ত। সেই একেবারে শেষে 5-6 বিঘা বা 8-10 বিঘা, যার যেমন জমি। জমি বাগান মিলিয়ে যেটাকে বাস্তু ধরা হয়, তার চারিদিকে কারো হয়তো বাঁশের বেড়া, কারো বা কাঁটা গাছের, কারো বা তাও নেই। মাটি কেটে একটু নালার মতো করে করা আছে সীমানা হিসাবে। যেদিনের কথা বলছি, মুকুল বৌদি সেই রকম একটা চলাচলের রাস্তায়, উঠোনও বলতে পারেন তাকে, বসে ছেলেকে দুধ খাওয়াচ্ছিল। তখন ঠিক সন্ধ্যার মুখটা, চারিদিকের বড় বড় গাছের ছায়া বেঁধে আবছা হয়ে আছে আলো, অথচ ঠিক আলো জ্বালার মতো সময় হয়নি। ঝুঝুকি বেলা যাকে বলে এমন সময়টা। কতকটা সেই আবছায়ার জন্যই ফাঁকায় এসে বসেছিল বৌদি, কিছুটা আলো পাবে বলে। সন্ধ্যা দেখানো হলেও পাড়াগায় সেই সময় প্রদীপের আলোই ভরসা। দুটো হ্যারিকেন আছে, একটা নিয়ে ছেলেরা পড়াশোনা করে, আর একটা জলে বাইরের চণ্ডী মণ্ডপে। মুকুল বৌদির ভাসুর বসে হিসাবপত্র দেখেন, পাড়ার লোকজন এলে গল্প করেন। তাছাড়া সন্ধে দেওয়া হলে আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। সেই সন্ধ্যাকালটা না কাটলে নাকি খাওয়াতে নেই। অথচ দেরি হয়ে গেছে ঢের। কিষান এসেছে অনেক দেরিতে। গাই দুইতে দুইতে সূর্য পাটে বসে গেছেন। ছেলেটা খিদে চিল চেল্লাচ্ছে। তৎসত্ত্বেও শাশুড়ি তিরস্কার করেছিলেন মুকুল বৌদিকে। ও কি বৌমা, এই রাক্ষসী বেলায় তুমি পথে বসে ছেলেকে দুধ খাওয়াচ্ছ? খোলা জায়গায় যাতায়াতের পথ, পথ নয়, চার রাস্তার মোড় বলাই উচিত। 4টে পথ চারিদিকে চলে গেছে, এই কি একটা বসার জায়গা হলো? এমন সময় কোনো খোলা জায়গাতে খাওয়াতে নেই, অন্নি দেবতাদের নজর লাগে।
অত গা করেনি মুকুল বৌদি। সত্যি কোনো বিপদ হতে পারে তা ভাবেনি, ভাবার কথাও নয়। এসব ভয় থাকে মানুষের অল্প বয়সে, তবু তখনও কেউ ঠিক বিশ্বাস করতে পারে না। এসবে বিশ্বাস আসে বেশি বয়সে। যৌবনে ভয়ও থাকে না, বিশ্বাসও থাকে না। সে বয়সে অপদেবতার অস্তিত্ব একটা পরিহাসের বিষয় মাত্র। এই ঘটনার কয়েকদিন পরে ছেলের সেদিন 1 বছর পূর্তি হতে ঠিক একদিন বাকি। মুকুল বৌদি ছেলেকে কোলে করে রাস্তায় এসে দাঁড়িয়েছিল। ঠিক দুপুরবেলা, চড়া রোদ, তবে বৌদি দাঁড়িয়েছিল একটা বড় কাঁঠাল গাছের ছায়ায়। অতটা কড়া রোদ বোঝা যাচ্ছিল না। অবশ্য ছায়া না থাকলেই বাকি, রোদ থাকলেও দাঁড়াতে হতো। মুকুল বৌদি দাঁড়িয়েছিল মানিক জেলের খোঁজে, যে বুড়োটা মাছ দিয়ে যায়। আজ 3 দিন হলো তার পাত্তা নেই, ফলে কারোর পেটে মাছ যায়নি কদিন। অসুবিধাটা মুকুল বৌদিরই বেশি। ছেলেটা সবে ভাত খেতে শিখেছে, কিন্তু মাছ না হলে এক দানাও ভাত খেতে চায় না। সেই গরজেই একেবারে রাস্তার ধারে এসে দাঁড়িয়েছে। মানিককে দেখতে পেলে 1 কুনকো চাল আর 2 কুনকো খুদ কুবুল করে নিজেদের পুকুরেই নামাবে এবার। আগে খুদ দিলেই হতো, এখন আর কেবলমাত্র 2 কুনকো খুদে বড় পুকুরে জাল ফেলতে চায় না। যেদিন দরকার থাকে সেদিন সামান্য বস্তুও দুর্লভ হয়ে ওঠে। বহুক্ষণ দাঁড়িয়েও মানিকের দেখা পাওয়া গেল না সেদিন। ফিরে আসছে, হঠাৎ একটা মেয়ে ছেলে কোথা থেকে এসে প্রায় পথ জুড়ে দাঁড়িয়ে গেল। আহা, কাদের খোকা গো? বাহ, ভারী সুন্দর খোকা তো। তুমি বুঝি গা মা এই প্রেথেম, না আর আছে? বাহ, বুক জোড়ানো ধন। ও খোকা বাবু, আমার সঙ্গে যাবে? পেট পুড়ে রসগোল্লা খাওয়াবো। বলতে বলতেই হাত বাড়িয়ে খোকাকে কোলে টেনে নিল সে। ইচ্ছে ছিল না মুকুল বৌদির। যাত্রার কোলে ছেলেকে দেওয়া পছন্দ করে না সে বিশেষ। সব মুখে মুখ দিয়ে চুমু খায়, বিশ্রী লাগে ওর। কিন্তু তখন সেই মুহূর্তে ঠিক বাধাও দিতে পারল না। স্বভাবতই ছেলে মেয়েকে সুন্দর বললে মা একটু গলে যায়, আর দিনে দুপুরে পাড়ার মধ্যে ছেলেকে কোলে করবে, আপত্তিটাই বা কী কারণে দেখাবে? বরং না দেওয়াটাই অভদ্রতা দেখায়। কেন দিচ্ছি না মুখ ফুটে বলাও তো শক্ত। আর মেয়ে ছেলেটিও নেহাত খুব ছোট ঘরের কি ভিখারি এমনও মনে হলো না। বাসি করা ফর্সা কাপড় পরনে, রংটা ময়লা হলেও চেহারায় বেশ একটা স্ত্রী আছে। ও কলকাতার মাসিমা বলেন লাজ্জত। মুখটাও কেমন যেন চেনা চেনা লাগছে, কোথায় যেন আগে দেখেছে ওকে। এক্ষেত্রেও যদি কিছু পরে মনে পড়ে যায় যে মেয়েটা ওদের জানাশোনা কিংবা দুঃসম্পর্কের আত্মীয় কেউ, তখন লজ্জার সীমা থাকবে না ছেলেটাকে কোলে দিতে অস্বীকার করলে। অবশ্য সে বেশিক্ষণও রইল না। খানিকটা আদর করে চুমু খেয়ে আবার মায়ের কোলে ফিরিয়ে দিয়ে চলে গেল। সেই দিনই সন্ধ্যের সময় খোকার গা গরম হলো। রাত 10টা নাগাদ সেই জ্বর উঠল 104 ডিগ্রিতে। গা পুড়ে যেতে লাগলো। ভয় পেয়ে রাত্রেই পাড়ার ডাক্তারকে ডেকে আনলেন যোগেশদা। কিন্তু তিনি কিছুতেই বুঝতে পারলেন না, সর্দি নেই, কাশি নেই, বুকে সর্দি বসা কি জল জমা, কোনোটারই কোনো লক্ষণ পাওয়া যায় না। টাইফয়েড বা ওই জাতীয় কোনো জ্বর হলেও সঙ্গে সঙ্গে এত জ্বর বাড়ে না। তবে এটা কিসের জ্বর? বিষে টিসে গিয়েছে নাকি কোনো রকম? কোথাও কেটে কুটে যায়নি তো? অসহায়ভাবে এদেরই বারবার প্রশ্ন করে ডাক্তারবাবু। জ্বর কিন্তু বেড়েই যাচ্ছে এদিকে। ভোরের দিকে সদরের লোক পাঠানো হলো হাসপাতালের বড় ডাক্তারের জন্য। সদর খুব একটা বেশি দূরেও নয়, মাইল 6। তবু খানিকটা নৌকার পথ। ইচ্ছে থাকলেও
তাড়াতাড়ি যাওয়া যায় না। ফলে সেখানে পৌঁছে ডাক্তারবাবুকে ধরে নিয়ে আসতে আসতেই দুপুর গড়িয়ে গেল। তখন আর ডাক্তারের কোনো প্রয়োজন ছিল না, তার অনেক আগেই ছেলেটি মারা গেছে। কিন্তু কি হয়েছিল, কিসে মারা গেল? এত জ্বরই বা হঠাৎ উঠলো কেন? এমন নীল হয়ে গেল কেন ছেলে? তাই বড় ডাক্তারবাবুও কিছুতেই বুঝতে পারলেন না। এরপরও যোগেশদার একটি ছেলে হলো। এটি আরো সুন্দর দেখতে, আরো স্বাস্থ্যবান। এর যখন 11 মাস বয়স, মুকুল বৌদিকে বাপের বাড়ি যেতে হয়েছিল। বাবার খুব অসুখ, মা তার আগে থেকেই শয্যাশায়ী। এক বউ দিল্লিতে, আরেক বউ ব্যাঙ্গালোরে। বাধ্য হয়েই মুকুল বৌদিকে যেতে হয়েছিল। সে কাছে থাকে, তার শ্বশুরবাড়িতেও লোকের অভাব নেই, অর্থাৎ কাজ করার লোকের। শাশুড়ি, পিসশাশুড়ি, বড় যা, একবারই মেয়ে ছেলে। এদেরও কিছু অসুবিধা ছিল না। যেতে হয়েছিল, গিয়ে থাকতেও হয়েছিল মাসখানেক, মা যতদিন না উঠে সংসারের ভার নিতে পারেন। এখানে একদিন মুকুল বৌদির বাপের বাড়ির দুখানা ঘর, কোঠা তারই একটা সামনে দালানে ছেলেকে নিয়ে বসে আছে। ছেলে বুকের দুধ আজকাল খায় না বড় একটা, সেদিন খাচ্ছিল একটু আদ্রু। এক বৃদ্ধা মহিলা এলেন। হরেন, কেমন আছে রে তোর বাবা? হরেন মুকুলের বাবার নাম। মুকুল চিনতে পারল না ঠিক, কিন্তু চক্ষু লজ্জায় সেটা বলতেও পারল না। ইনি যে চেনেন, আর ভালো করেই চেনেন, তাতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে এনাকে চিনতে না পারা ওরই অপরাধ বলে বোধ হলো। বিশেষ একটু পরেই আবার যখন তার মায়ের নাম ধরে তত্ত্ব করলেন। তরু কোথায় গেছে? সে ভালো আছে তো? মা গোপাল মামাদের বাড়ি গেছেন, কি একটু কাজে। হাসি হাসি মুখ করে খবর দিতে হলো। আসুন, বসবেন না? না না, আমি যাই। এইটে বুঝি তোর খোকা? বাহ, বেশ খোকা। কি খোকা বাবু, তোমার নাম কি? মুকুলের কোলেই রইল ছেলে। উনি শুধু গাল টিপে চুমু খেয়ে আদর করে চলে গেলেন। মা ফিরে আসতে মুকুল বৌদি ওর কথা বলল, বাবার ঘুম ভাঙতে তাকেও। দুজনে কেউই চিনতে পারল না ভদ্রমহিলাকে। এই গ্রামের তো কেউ নয়, কিন্তু অন্য গ্রামেই বা কেই এত পরিচিত। এই বয়সে যত মহিলার কথা মনে হলো, খানিকটা মেলে হয়তো, পুরোটা কারোর সঙ্গে মেলে না। এর দিন দুই পরে এ ছেলেরও তেমনি জ্বর এলো, সেই প্রচণ্ড গা পুড়ে যাওয়া জ্বর। এ গ্রামের যিনি একমাত্র ডাক্তার, তাকে সেদিন কী কারণে পাওয়া গেল না। সে জায়গায় বড় কবিরাজকে ধরে নিয়ে এলেন হরেনবাবু। খুব বিখ্যাত কবিরাজ, বিস্তর নাম ডাক, রসসাগর উপাধি। তিনি হাসতে হাসতে এসেছিলেন, কিন্তু ছেলের নাড়ি ধরতেই তার মুখ শুকিয়ে উঠল। তিনি হরেনবাবুকে বললেন, আমাদের শাস্ত্রে যেটুকু আছে আমি করছি, কিন্তু এ নারীর গতি আদেও ভালো না। তোমাদের যাতে কোনো ক্ষোভ না থাকে সেইভাবে তোমরা চিকিৎসার ব্যবস্থা করো। অন্য কোনো ডাক্তার ডাকতে চাইলে ডাকো। যা করার সবই করা হলো। সন্ধে নাগাদ একজন কেন, দুজন ডাক্তারই এলেন। যোগেশ দাদাও এসে পড়লেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। রাত 1টা নাগাদ এ ছেলেও মারা গেল। পরে হিসাব করে দেখা হয়েছিল, সেই দিনই তার 1 বছর পূর্তির দিন, আর একদিন বেঁচে থাকলে জন্মদিন পেত। এর পরের ছেলে, অর্থাৎ যোগেশ তার তৃতীয় সন্তানও যখন এইভাবেই ঠিক 1 বছর হয়ে মারা গেল, তখন সকলেই চঞ্চল হয়ে উঠলেন। এতটা একেবারে কাকতালীয় হতে পারে না, অন্তত অনেকের তাই মনে হলো। ঠিক 1 বছর হলেই মরছে, আর এই ধরনের জ্বর, এরকম লক্ষণ, জ্বর হবার ঠিক আগে একজন অচেনা লোক আদর করে যাচ্ছে, সবটাই স্বাভাবিক। দৈবের যোগাযোগ বলে মানতে চাইলেন না তারা।
তৃতীয় সন্তানের বেলাও নাকি সেই জ্বর আসার আগের দিন যোগেশদা কোলে করে বেড়াতে বেরিয়েছিলেন। কে একটি অল্প বয়সী ফ্রক পরা মেয়ে পথ ধরে কোলে করে প্রচুর আদর করেছিল। অত অল্প বয়সী মেয়ে বলেই কোনো সন্দেহ হয়নি যোগেশদার। কিন্তু এখন প্যাটার্ন মিলে যাচ্ছে, মনে হচ্ছে সে একই ব্যাপার। এরপর কিছু একটা করা দরকার, সে বিষয়ে কারোর সন্দেহ রইল না। সকলেই নিজের বুদ্ধি ও অভিজ্ঞতার মতো উপদেশ দিতে লাগলেন। নানা ধরনের পরিকল্পনা অনেক সময় পরস্পর বিরোধী হয়ে উঠছিল। শেষ পর্যন্ত কিন্তু যোগেশদার মামা কামিনীবাবুর পরামর্শই এদের সকলের মনে লাগলো। কামিনীবাবু জানালেন, ওদের গ্রাম থেকে 3খানা গ্রাম পর একজন তান্ত্রিক সাধক থাকেন, পিশাচ সিদ্ধ, খুব বড় সাধক নাকি। তাকে গিয়ে ধরলে এর প্রতিকার হতে পারে। তিনি নাকি প্রসন্ন হলে দিনকে রাতও করে দিতে পারেন। এমন বহু লোকের বহু উপকার করেছেন তিনি, জীবনও রক্ষা করেছেন। কামিনীবাবুর এক সম্বন্ধীকে ঘোর সর্বনাশ থেকে উদ্ধার করেছেন। তবে পয়সার লোভ দেখিয়ে কিছু করানো যাবে না, সে মানুষ নন। খেয়াল হলে করবেন, না তো একেবারে হাঁকিয়ে দেবেন। খেয়াল হলে নিজেই পয়সা চেয়ে নেবেন, নইলে সেধে কেউ দিতে গেলে হয়তো লাথি মেরে বসবেন, নয়তো মুখে থুতু দিয়ে দেবেন। একবার চেষ্টা করে দেখা হোক তো অন্তত। যা মনে হচ্ছে সত্যি যদি তা হয়, যদি কোনো অপদেবতার ব্যাপার হয়, এটা ওর দ্বারাই একটা সুরাহা হবে। পরামর্শটা সকলেরই মনে লাগলো। কামিনীবাবু বলে দিলেন, পায়খানার কাপড়ে বা সম্ভব হলে আরও অশুচি অবস্থায় তার কাছে যেতে হবে। ঘোর নোংরার মধ্যে বাস করেন তিনি, কিন্তু তা দেখে ঘেন্না করলে চলবে না, বা সে সম্বন্ধে কোনো মন্তব্য করা যাবে না। স্থির হলো যোগেশদা, তার দাদা ক্ষিতীশবাবু আর কামিনীবাবু এই 3জনে যাবেন সেখানে। দুর্গা বলে একদিন শেষ রাতে নৌকা করে রওনা দিলেন ওরা। যেখানে গিয়ে যাত্রা শেষ হলো, নদীর ধারে একটি বিরাট পাকুড় গাছের 2টো মোটা শিকড়ের খাঁজে কোনো রকমে আটকে থাকা একটা ভাঙা চালাঘর। এত আবর্জনায় পূর্ণ যে দূর থেকেই তার গন্ধের দম বন্ধ হয়ে আসে। আর তেমনি সে লোকটিও, বড় বড় চুল, বাঘের মতো নখ, বোধহয় বছর 10-12 চান করেননি। পরনে কাপড় জামাও তথৈবচ। রাস্তায় যেসব পাগল ঘুরে বেড়ায় তাদের মতোই গায়ে পুরু করে ময়লা জমে আছে। সবটা জড়িয়ে এমন একটা বদ গন্ধ যে কাছে যাবার কারো সাধ্য নেই। তবু যেতে হলো, প্রণাম করতে হলো। কে জানে কেন তিনি অতি সহজেই প্রসন্ন হলেন। সব শুনে বললেন, তোরা যা গিয়া, আমি যাইতে আসি। শ্যামরাটারে না দীক্ষা কিছু বলন যাইব না। এরা রাহা খরচ বাবদ কিছু দিতে গেলে হুঙ্কার দিয়ে উঠলেন একটা। আশ্চর্য এই, এত দূর পথ নৌকা করে যখন ফিরে এলেন তারা, তখন সন্ধ্যা হয়। কিন্তু বাড়ি ঢোকার মুখেই যার সঙ্গে দেখা হলো সে সেই তান্ত্রিক সাধু ঘোষাল মশাই। বিড়বিড় করে বকতে বকতে আর কি যেন বাতাসে শুকতে শুকতে যোগেশদের বাড়িতেই ঢুকছেন। চোখাচোখি হতেই এদের বিস্ময় লক্ষ্য করে হো হো করে হেসে উঠলেন। হাসিটাও যেন ঠিক সাধারণ মানুষের হাসি নয়। সে হাসির শব্দে এদের সর্বাঙ্গ শিউরে গায়ে কাঁটা দিয়ে উঠল। গাছপালায় যেসব কাকপক্ষীর দল রাত্রির মতো এসে আশ্রয় নিয়েছিল, তারাও ভয় পেয়ে আর্তনাদ করে উঠল। ঘোষাল মশাই সেই প্রায় অন্ধকারেই মুকুলকে ভালো করে তাকিয়ে দেখলেন। তারপর আশ্চর্য কোমল সুরে বললেন, মা, গুরুজনরা যা বলে তা শুনতে হয়। শাশুড়ি বারণ করেছিলেন, কথাটা উড়িয়ে দিয়েছিলেন, মনে মনে হেসেও ছিলেন। কিন্তু ওরা বহুদর্শী লোক, যা বলেন ভেবেই বলেন। সন্ধ্যাবেলা চলাফেরার পথে বসে দুধ খাইয়েছিলে কেন বড় ছেলেটাকে? আর জায়গা পাওনি? সবাই চমকে উঠল। কথাটা অনেকেই জানতো না, যারা জানতো তাদেরও মনে ছিল না।
শুধু সেই সামান্য একটি তুচ্ছ ভুলের যে এতদূর পরিণাম হতে পারে তা বোধহয় মুকুলের শাশুড়িও ভাবেননি। মুকুল বৌদি তো ভয় বিবর্ণ হয়ে উঠল। ভয়ে দুঃখে অনুতাপে দেখতে দেখতে তার কপালে বড় বড় ফোঁটায় ঘাম দেখা দিল। গলার কাছে কান্না ঠেলে উঠতে লাগলো। যোগেশদার মাই প্রথমে কথা কইলেন। তার গলায় কান্না। বললেন, তাহলে কি হবে বাবা? আমার বৌমার কোনো ছেলেই বাঁচবে না? কে বললে বাঁচবে না? সপ্তাহিতে কথা ডক কাটিস কেন? বাঁচবে না তো আমি আছি কি করতে? সব ঠিক করে দেব। এই তো আবার সামনে ছেলে আসছে ওর, এ বাঁচবে। ওর আরো ছেলে মেয়ে হবে, সব বাঁচবে। তবে যা বলে যাচ্ছি ঠিক মতো তাই শুনতে হবে। যতদিন না ছেলের 18 মাস বয়স হচ্ছে ততদিন ছেলেকে কোনো খোলা জায়গায় বসে খাওয়ানো বা সন্ধ্যের পর ঘরের বাইরে বার করবে না। আর কোনো অচেনা লোকের কোলে দেবে না। এই যদি শুনে চলতে পারো তাহলে আর ভয় নেই। এ ছেলে 18 মাস পেরিয়ে গেলে অন্য ছেলেমেয়েরাও বাঁচবে। কিন্তু ক্ষিতীশবাবু একটু ভয় পেয়ে প্রশ্ন করলেন। মার লাঞ্ছনা দেখে ভয় হয়ে গিয়েছিল তার। যদি কোনো বিশেষ কারণে বার করতে হয়? নিতান্তই যদি বার করতে হয়, এবার আর খিচিয়ে উঠলেন না ঘোষাল মশাই। সর্ষের তেলের মশাল জ্বালিয়ে এক হাতে মশাল আর এক হাতে ছেলে নিয়ে বেরোবে। যেই বেরো, যতক্ষণ বাইরে থাকবে, যার কোলে থাকবে তার হাতে এই মশাল থাকবে, নেভা চলবে না। ঘোষাল মশাই বাইরে পুকুর পাড়ে বসে পান্তা ভাত আর বাসি মাছের অম্বল খেয়ে চলে গেলেন। যাবার সময় কি ভাগ্যি একটা টাকাও চেয়ে নিলেন ক্ষিতীশবাবুর কাছ থেকে। যোগেশদা তাড়াতাড়ি 5 টাকা বের করে দিতে গিয়েছিলেন, তাকে কুৎসিত কটু ভাষায় গালাগালি দিয়ে উঠলেন। যোগেশদা সামনে থেকে পালাতে পথ পান না। ঘোষাল মশাইয়ের প্রথম কথাটা অচিরেই ফলে গেল অবশ্য। একটা ছেলেই হলো আবার মুকুল বৌদির। আগের মতোই সুন্দর ফুটফুটে ছেলে, তবে তাতে আরও চিন্তা বেড়ে গেল। ঠিক নিশ্চিন্ত হতে পারল না কেউ। ঘোষাল মশাইয়ের আশ্বাসবাণী যে সত্য হবে তা এখনো প্রমাণিত হয়নি। ছেলে এর আগেও হয়েছে সুশ্রী, স্বাস্থ্যবান, 3বারই হয়েছে, 1 বছর করে বেঁচেওছে, কিন্তু রাখতে পারা যায়নি। এইবারে কি থাকবে? সত্যি কি ঘোষাল মশাইয়ের কোনো শক্তি আছে? জন্মদিন যতই কাছে আসছে ততই যেন কণ্টক সজ্জা বোধ হয় সকলের। মা বাবা ঠাকুমার তো বটেই, জ্যাঠা জেঠিদেরও কম নয়। বারবার এই বিশ্রী কাণ্ড হয়ে যাচ্ছে, কারোরই ভালো লাগছে না সেটা। কিন্তু ঘোষাল মশাইয়ের প্রভাবেই হোক আর সাবধান থাকার জন্যেই হোক, উৎকণ্ঠ রুদ্ধ নিঃশ্বাস প্রতীক্ষার মধ্যে দিয়ে একসময় 1 বছর পূর্ণ হয়ে গেল খোকার। তাও যেন বিশ্বাস হতে চায় না। সবাই বারবার হিসাব করছেন, পাঁজি ক্যালেন্ডারের সঙ্গে মিলিয়ে দেখছেন। তবুও দুর্ভাগ্য যে সত্যিই কাটলো, 1 বছর যে ভালোই ভালোই পার হয়ে গেল, এ কথা ভাবতে পারে না আর। সেই কারণেই আরও 2-3টে দিন ছটফট করলো সবাই, আশা ও আশঙ্কায়। নিদারুণ সংকটের মধ্যেই তারপর একটু একটু করে যেন নিঃশ্বাস পড়ল সকলের। আবার সহজ হতে শুরু করলেন সবাই। অবশ্য ফাঁড়া একেবারে কাটেনি, এটাও ঠিক। ঘোষাল মশাই 18 মাস বা 1.5 বছর সময় বেঁধে দিয়েছেন। ওই পর্যন্ত সাবধানে থাকার নির্দেশ আছে। তবু আসল সেই ভয়ঙ্কর 1 বছরের সীমানা তো পেরিয়ে আসতে পারা গেছে। এই তো ঢের। অনেকদিন পর আবার এ বাড়ির মেয়েদের মুখে হাসি ফুটল। এই 1টা বছর খুব সাবধানে ছিলেন এরা। মধ্যে একবার রাত্রে বার করতে হয়েছিল খোকাকে। মুকুল তখন বাপের বাড়িতে। হঠাৎ এদের এক জ্যাঠা এসে পড়েন, মানে যোগেশ দাদের জ্যাঠা। ভারত ছাড়ো আন্দোলনে জেলে গিয়েছিলেন।
দীর্ঘ বছর পর ছাড়া পেয়ে একবার এদের সঙ্গে দেখা করতে এসেছেন। সেই দিনই ভোর রাত্রে রওনা হতে হবে। অবিলম্বে হাসপাতালে ভর্তি হওয়া দরকার। গুরুতরভাবে পীড়িত। একদিন দেরি হওয়া মানেও মৃত্যুর দিকে এক পা বেশি এগিয়ে যাওয়া। সুতরাং তাকে নিয়ে যাওয়া যায়নি অত দূর। রাত পোহানো পর্যন্ত অপেক্ষাও করা যায়নি। খোকাকেই আনতে হয়েছিল। দূর বেশি নয়, মাত্র মাইল চারেক ব্যবধান। তবু দেরি লাগে একটু। খানিকটা পথ নৌকায় ও খানিকটা হেঁটে আসতে হয়, কিংবা গরুর গাড়িতে। সেই সমস্ত পথে হরেনবাবু এক হাতে নাতিকে আর এক হাতে মশাল নিয়ে এসেছেন, কারুর হাতে দেননি। ফলে এখানে এসে যখন পৌঁছালেন, তার হাতই আর নাড়াবার ক্ষমতা নেই। 3 দিন ধরে সেঁক মালিশ দিয়ে তবে সার ফিরিয়ে আনতে হয়েছিল। এইভাবেই হুঁশিয়ার থাকতে হবে। নিয়ম কানুন সতর্কতা একটুও শিথিল করা যাবে না। সে সম্বন্ধে সকলেই সচেতন, কারুর দ্বিমত নেই। পরস্পরকে বলেওছেন বারবার। তবু কবে এবং কখন যে সতর্কতা শিথিল হয়ে এসেছে তা কেউ টের পায়নি। এমনকি যার সবচেয়ে সজাগ থাকার কথা, সেই মুকুলও যে কখন নিজের অগোচরে একটু ঢিল দিয়েছে সেই আগের সদা সতর্কতায়, তা সেও বুঝতে পারেনি। আর তার ফলেই সেদিন একটা অঘটন ঘটে গেল। কালটা পূর্বাহ্ন বেলা, 9টা সাড়ে 9টা হবে। বাড়িতে লোকজনও বিস্তর, আর সেই জন্যই কারোরও খেয়ালও হয়নি কথাটা। আর একেবারে বাইরেও নয়, দরজা ঘেঁষে বসেছিল ঠিকই। তবু ঘরের মধ্যেই মুকুল দুধ খাওয়াচ্ছিল তার ছেলেকে। 1 বছর হলেও এখনো ঝিনুকে দুধ খায় খোকা। গ্লাস বা বাটিতে চুমুক দিতে শেখেনি। ব্যাপারটা কেউ লক্ষ্য করেনি, সকলের চোখের সামনে বলেই হয়তো বিশেষ করে লক্ষ্য করার মতো মনে হয়নি কারো। একান্ত সহজ ও স্বাভাবিক দৃশ্য। ঘরের সামনে দাওয়ায় বসে খাওয়ালেও কেউ লক্ষ্য করতো না। লক্ষ্য করার কিছু আছে বলেও ভাবতো না। সেই জন্যই বুড়িটা যখন এসে দাঁড়িয়েছে এবং এক দৃষ্টে চেয়ে আছে ছেলেটার দিকে, তাও কেউ অত লক্ষ্য করেনি। সেই সময়টা পাড়ার বহু ছেলে মেয়ে আসে। তারা নানা কাজে। কেউ ধান ভেনে নিয়ে যায়, কেউ বা ঘরের কোনো কাজ করতে আসে, কেউ আসে মাছ বেচতে, কেউ মুড়ি ভাজতে, কেউ গোয়ালের কাজ করে, কেউ বা নিজের গরজেই আসে টাকা ধার করতে, তেল ধার করতে, চাল ধার করতে। ভিখারি সাহায্যার্থী হয়েও আসে অনেকে। তাছাড়া অনেকেরই এই যাতায়াতের পথ। এদের বড় পুকুরে স্নান করতে আসে অনেকে, পুকুর পাড় থেকে শাক তুলতেও। এদিক থেকে ওদিক থেকে কোনো বাড়ি যাওয়ার পক্ষে এদের উঠোন ডিঙিয়ে যাওয়া সহজ। সময়টাও কর্মব্যস্ততার। এসব দিকে সকলের জীবন শুরু হয় শহর থেকে অনেক পরে। তার জন্যও কতকটা ধীরে সুস্থে কেউ কারোর দিকে নজর রাখতে পারে না। নজর পড়ল প্রথম যোগেশদার মারি। মুকুল যে দরজার কাছে বসে ছেলেকে দুধ খাওয়াচ্ছে তা তিনি দেখেছেন, কিন্তু অত লক্ষ্য করেননি। অর্থাৎ সে ঘটনার পূর্ণ তাৎপর্যটা তার মাথায় যায়নি। এখনো বুড়িটার দিকেই তার আগে নজর গেল। অপরিচিত মুখ। এই গ্রামের তো কেউ নয়, ঠিক পাশের কোনো গ্রামেরও নয়। কেমন এক রকমের হাসি হাসি মুখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, প্রায় পলকহীন চোখে। সেই দৃষ্টি অনুসরণ করেই এবার তিনি যখন প্রথম দেখতে পেলেন মুকুলের কাণ্ড, সঙ্গে সঙ্গে প্রায় আর্তনাদ করেই উঠলেন তিনি। বৌমা! সে চিৎকারে সকলেই চমকে উঠল। মুকুল তো উঠবেই, ত্রস্ত হয়ে শাশুড়ির দিকে তাকিয়েই তার দৃষ্টি অনুসরণ করে বুড়িটিকে দেখতে পেল। সঙ্গে সঙ্গে তার গলা দিয়ে একটা ভীত আতঙ্কগ্রস্ত স্বর বেরোলো। সে সভয়ে ছেলেকে বুকে চেপে ধরে আঁচল দিয়ে ঢাকতে ঢাকতে ভেতরে সরে গিয়ে সশব্দে কপাট দুটো বন্ধ করে দিল। মহা বিরক্ত হলো যেন বুড়িটা। অপমান হতো ক্ষুণ্ণ কণ্ঠে বলল, কেন কেন, বিষয়টা কি? আমি কি নজর দিতাম নাকি? বলছি নজর দিচ্ছিলাম মনে করো নাকি? পোলাটারে যে সরাইলা,
ছি ছি, আমার তো কাম সাইরা হইয়া আইছিল, চইলা তো যাইতাম, এত আবার গন্ডগোলের আছেটা কি? বিড়বিড় করে বকতে বকতে বুড়িটা আশ্চর্য রকম ক্ষিপ্র বেগে চলে গেল। এরা সকলে এত হতচকিত হয়ে গিয়েছিলেন যে সে কে, কোথায় থাকে, কোথা থেকে এসেছে এবং কি দরকারে সেসব প্রশ্ন করার কথা কারো মনে পড়ল না দৃষ্টির আড়ালে চলে যাবার আগে। সেদিনই সন্ধ্যায় বাচ্চাটার জ্বর হলো, সেই ভুতুড়ে জ্বর। এদের মুখ শুকিয়ে আসা স্বাভাবিক। মুকুল এবং মুকুলের শাশুড়ি কান্নাকাটি শুরু করবেন, তাতেও বিস্মিত হবার কিছু নেই। সকলেই ধরে নিলেন যে আর কোনো প্রতিকার সম্ভব নয়, একেও হারাতে হবে এবার। এমনকি ক্ষিতীশদা যখন ডাক্তার ডাকতে উদ্যত হলেন তখন যোগেশদাই তাকে বাধা দিল। কি লাভ দাদা, বুঝতেই তো পারছো। কিন্তু সামনে সেই সকল দিক আচ্ছন্ন করা অন্ধকারের মধ্যেও একটা ক্ষীণ আশার আলো এই যে এবারে জ্বরের তাপটা পূর্বের মতো ভয়াবহ নয়, গতিটাও অত দ্রুত নয়। শেষ রাতেও 103-এর বেশি উঠল না, ছেলেও তেমন বেহুশ হয়ে পড়ল না। ক্ষিতীশদা তখনই মনস্থির করে ফেললেন আর কারো কথা শুনবেন না তিনি, একেবারে সদর থেকে বড় ডাক্তার ডাকবেন। তাঁর এবার একটা ঘোড়া হয়েছে, সদরে পৌঁছাতে 1 ঘন্টার বেশি সময় লাগবে না। যদি ডাক্তারকে ধরতে পারেন তো বেলা 9টা-10টার মধ্যে তাকে নিয়ে চলে আসতে পারবেন। যোগেশদার বোধ হয় জ্বরটা দেখেই একটু ক্ষীণ আশার সঞ্চার হয়েছিল, তিনি আর বাধা দিলেন না। কিন্তু ঘোড়া চড়ে বাড়ির সীমানা পেরিয়ে রাস্তায় এসে পড়তেই ঘোড়াটা হঠাৎ ভয় পেয়ে সামনের পা তুলে চিৎকার করে উঠল। ক্ষিতীশদা পড়ে যেতে যেতে কোনো মতে সামনে নিয়ে চেয়ে দেখলেন সামনে একটা মানুষের মতো কি। সেই শেষ রাতের ঝাপসা আলোতে আরেকটু ঠাউরে উঠে দেখলেন ঘোষাল মশাই। আপন মনেই বিড়বিড় করে কি বকছেন আর উপরের দিকে মুখ তুলে কি যেন শুঁকছেন। এবার মনে পড়ল তার কথাটা সবাইকারই। ক্ষিতীশদা ঘোড়া থেকে নেমেই তার পায়ে পড়লেন। ঘোষাল মশাই মুকুল ও মুকুলের শাশুড়িকে খুব তিরস্কার করলেন। তার তিরস্কার সাধারণ তিরস্কার নয়, কুৎসিত কদর্য ভাষা। এমনিতেই শুনলে কানে আঙুল দিতে হয়, ছেলেপুলে কি গুরুজনদের সামনে দিলে তো দাঁড়ানোই যায় না। তবে অভয়ও দিলেন ঘোষাল মশাই, বললেন, ডাক্তার ডাকতে হবে না, ও বেটাদের কম নয়, ওরা জানে মানুষ মারতে, এমনিই ভালো হয়ে যাবে। চরম অনিষ্টটা হতে পারেনি, আরও 2 মিনিট দেরি হলে তাও হতো, তখন আর কিছুতেই বাঁচানো যেত না। যাকগে, আমি আছি, ছেলে জ্বর না ছাড়লে যাচ্ছি নে, তোরা নিশ্চিন্ত থাক। 3 দিন থাকবেন তিনি বললেন। কোথায় থাকবেন, কি খাবেন সে সম্বন্ধেও স্পষ্ট নির্দেশ দিয়ে দিলেন। বাড়ির সীমানার বাইরে আস্তা করে যেটা জঞ্জাল টঞ্জাল ফেলা হয়, সেদিনও একটা আধপচা মরা কুকুর ফেলে গিয়েছে, সেখানেই থাকবেন। রসুন দিয়ে পচা মাছের তরকারি রেঁধে দিতে হবে, আর পান্তা ভাত। কেবল শেষ দিন রাত্রে অতিরিক্ত 2 বোতল দেশি মদ আর খানিকটা ঝলসানো পোড়া মাংস চাই। ঠিক 3 দিনের দিনই ছেলে জ্বর ছেড়ে গেল। ঘোষাল মশাইও বললেন, আর ভয় নেই, এবার যা খুশি করতে পারিস। আর সে আসবে না, অন্তত এ বাড়ি ঢুকবে না। তবে 18 মাস পূর্ণ হবার আগে এ বাড়ির বাইরে কোথাও যাস না। আর দেরিও তো নেই, মোটে 2 মাস, নাই বা গেলি কোথাও। ঘোষাল মশাই সেদিন রাত্রে অন্তর্হিত হলেন। পরের দিন ভোরে উঠে তাকে দেখা গেল না। যেমন হঠাৎ এসেছিলেন তেমনি হঠাৎই চলে গেলেন। এর মাসখানেক পর একদিন বুড়িটাকে আবার ওদের বাড়ির সামনে রাস্তায় দেখা গিয়েছিল, যেন কি একটা মতলবে ঘুরে বেড়াচ্ছে। ভেতরে ঢোকার ইচ্ছে, কিন্তু ঠিক ঢুকতে সাহস করছে না। ভাবভঙ্গি কতটা সেই রকমই।
যোগেশদার মাই প্রথম দেখতে পান তাকে, চিনতেও পারেন সঙ্গে সঙ্গে। তিনি চিৎকার করে ছেলেকে ডাকেন। চিৎকারে যোগেশদা ক্ষিতীশদা দুজনেই ছুটে আসে। সেদিন বাড়িতে অনেকে এসে পড়েছিল। ক্ষিতীশদার ভাগ্নেরা, কামিনী মামার ছেলেরা, বিস্তর ছোকরা, তারাও হৈ হৈ করে বেরিয়ে পড়ল। এরা কেউ চিনত না বুড়িটাকে, কিন্তু ব্যাপারটা শুনেছিল। যোগেশদা সেদিন দেখেছিল, আজও চিনতে পেরেছে। মা এদের কাছে পরিচয়টা দিতে দিতেই সে রাস্তায় বেরিয়ে ছুটতে লাগলো বুড়িটার পেছনে। বহুদিনের নিরুদ্ধ উষ্মাতার স্ত্রী হত্যা হয় হোক, ডাইনিটাকে নিজের হাতে পুড়িয়ে মারবে সে। ততক্ষণে ছেলের দলও বেরিয়ে পড়ছে, সবাই মিলেই ছুটতে শুরু করলো। বুড়িও ব্যাপারটা বুঝে ছুটতে শুরু করেছে আগেই, তবে তা নিয়ে ওরা কেউ মাথা ঘামায়নি অত। একে মেয়ে ছেলে, তার উপর বুড়ো মানুষ, কতক্ষণ পারবে ওদের সঙ্গে ছুটতে? কিন্তু আশ্চর্য এই, এরা সকলেই অল্প বয়সী, গ্রামের ছেলে, খেলাধুলাও করে সকলে, ছোটা প্রত্যেকেরই অভ্যেস আছে। তবু বুড়িটাকে ধরতে পারল না ওরা। ওরা যত জোর দেয়, বুড়িও তত জোরে দৌড়ায়। ছুটতে ছুটতে ক্রমশ গ্রামের সীমানা এসে পড়ল। সামনের দিগন্ত বিস্তৃত মাঠ, ধান ক্ষেত। অবশ্য তখন ধান কাটা হয়ে গেছে, তবুও দৌড়াতে অসুবিধা হয় বই কি। সে অসুবিধে দুই পক্ষেরই হওয়ার কথা। কিন্তু এই সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটল। মাঠের মাঝামাঝি একটা গাছ ছিল, সম্ভবত শিমুল গাছ, বিরাট বহুদিনের গাছ। বুড়িটা সেখানে গিয়ে হঠাৎ সেই প্রকাশ্য দিবালোকে সকলের চোখের সামনে চোখের নিমেষে মিলিয়ে গেল। আগের মুহূর্তেও সকলে দেখেছে বুড়িটাকে সেই গাছটা দু হাতে জড়িয়ে ধরতে। পর মুহূর্তেই আর কোনো চিহ্ন দেখতে পাওয়া গেল না তার। ভয় হওয়ারই কথা, ভয় হলো। যতই দিনের আলো হোক আর দল বেঁধে থাক, অমন অলৌকিক অবিশ্বাস্য কাণ্ড দেখলে কার না ভয় হয়? সকলেরই কার দোল দিয়ে উঠল একবার, মুখ শুকিয়ে গেল। কিন্তু যোগেশদাও প্রতিহিংসায় স্থির প্রতিজ্ঞ। সে বলল, আমি এখানে আছি, তোরাও জন্দুই থাক, বাকি সব বাড়ি গিয়ে কিছু কাঠ, খড় আর তেল নিয়ে আয়, গাছটাকে পুড়িয়ে দেব। সেই মতোই ব্যবস্থা হলো। চারিদিকে কাঠ খড় সাজিয়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হলো। বিপুল অগ্নিশিখা উঠল গাছটার চারিদিক বেয়ে। সে আগুন আর ধোঁয়া দূর দূরান্ত গ্রাম থেকে দেখা গেল। শয় শয় লোক ছুটে এলো ব্যাপার কি দেখার জন্য। ডাল পালা, শাখা প্রশাখা, পত্র পল্লব সব ঝলসে পুড়ে গেল। কিন্তু আশ্চর্য এই, মূল কাণ্ডটা কিছুতেই পুড়ল না, বহু চেষ্টা করেও। সন্ধে পর্যন্ত চেষ্টা করে যোগেশদাও হাল ছেড়ে দিতে বাধ্য হলো। ছালগুলো পুড়ে সাদা ছাই হয়ে গেল সেই অসহ্য উত্তাপে, কিন্তু কাণ্ডটা যেমন ছিল তেমনই দাঁড়িয়ে রইল। আজও আছে নাকি তেমনই খাড়া দাঁড়িয়ে আছে। সেদিনও একদল এসেছে দেশ থেকে, পাকিস্তান হওয়ারও বেশ কয়েক বছর পরে তারাও এসে গল্প করেছে। শাখা প্রশাখাহীন নিষ্পত্র সাদা কাণ্ডটা তেমনই আছে আজও, না পড়ছে না ঘুম ধরছে তাতে। কে জানে আরো কতকাল থাকবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। নিশিরোমাঞ্চ আবার উপস্থিত হবে আরেকটি নতুন গল্প নিয়ে আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা।